দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি আমাদের রপ্তানি খাত বা পোশাক শিল্প খাত। এই পোশাক শিল্প খাতের সঙ্গে জড়িয়ে আছে আমাদের অর্থনীতি এবং এর সাথে জড়িয়ে আছে প্রায় কয়েক মিলিয়ন মানুষের কর্মসংস্থান। আমরা জানি যে এই খাতকে সমৃদ্ধ করবার ক্ষেত্রে 2026-27 যে অর্থ বছর, সেই অর্থ বছরে আমরা বেশ কিছু জায়গাতে আমরা দেখেছি যে পরিবর্তন এনেছে বর্তমান সরকার এবং চেষ্টা রয়েছে এই খাতকে আরও খানিকটা সমৃদ্ধ করবার জন্য। প্রশ্ন থেকে যায় যে যে ধরনের বাজেটে আমরা বিষয়গুলো দেখেছি, সেটা কি আসলে এই খাতকে বা তৈরি পোশাক খাতকে সমৃদ্ধ করবার ক্ষেত্রে যথাযথ, নাকি আরও কিছু প্রয়োজনীয়তা রয়েছে? কি ভাবছেন আসলে এই খাতের সংশ্লিষ্ট মানুষরা? এই কারণে আমরা আমাদের আজকের যে বিষয়বস্তু সেটি নির্ধারণ করেছি বাজেট ও তৈরি পোশাক খাত। আর যেহেতু এই খাত নিয়ে আমরা কথা বলবো, এই খাতেরই একজন শিল্প উদ্যোক্তা এবং নীতি নির্ধারক, ঠিক একই সঙ্গে সাবেক সভাপতি বিজিএমইএ এস এম ফজলুল হক, তিনি আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন। আমরা তাকে আমন্ত্রণ জানাই। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। মাত্র কদিন আগে 11 তারিখে আমরা দেখলাম মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী তিনি 2026-27 অর্থ বছরের যে বাজেট, সে বাজেট ঘোষণা করেছেন। বাজেটের পরিমাণটা বড়, ডেফিনেটলি 9,38,000 কোটি টাকা। সে তার মধ্যে তো অনেকগুলো খাত রয়েছে, তৈরি পোশাক খাতও তার মধ্যে কিছু কিছু জায়গাগুলোতে প্রাধান্য পেয়েছে। আমরা তৈরি পোশাক খাতে যাওয়ার আগে যদি একটু বাজেট নিয়ে আপনার কাছে জানার চেষ্টা করি, যে বাজেটটা পেশ করা হলো, সেই বাজেটটাকে আপনি একজন শিল্প উদ্যোক্তা কিংবা নীতি নির্ধারক হিসেবে কিভাবে মূল্যায়ন করেন? আপনাকে আবার ধন্যবাদ। বাজেট প্রতি বছরেই অর্থনীতির নীতি নির্ধারণের জন্য বাজেট আমাদের প্রতি বছরই আছে এবং বাজেটটা দেওয়া হয়েছে, সংসদে প্লেস করা হয়েছে, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু বাজেটটা যেই সরকার দিয়েছে সেই সরকারের মেয়াদ খুব অল্প, 3 মাস কয়েকদিন হলো। তার পাশাপাশি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড যুদ্ধ, কমিউনিকেশন ডিসরাপশন, তারপর এনার্জি সংকট, সব কিছু মিলিয়ে কেমন যেন টালমাটাল একটা অবস্থা। এই 3 মাস কয়েকদিনের ভিতর একটা অর্থনৈতিক পরিকল্পনা নির্ধারণ করে জাতির সামনে উপস্থাপন করা একটা কঠিন কাজ। সেই কঠিন কাজটি এই সরকার করেছেন। সেই জন্য আলাপ আলোচনার প্রারম্ভে ওনারা প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী ধন্যবাদ পাওয়ার দাবিদার। অর্থনৈতিক কর্মকাণ্ড যেই প্রজ্ঞাপনগুলো যেই সব খাতে বিশ্লেষণ করেছেন, সেই খাত, সেখানে গার্মেন্টস তো থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তার পাশাপাশি ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র ব্যবসায়ী এবং দিনমজুর কৃষক থেকে আরম্ভ করে কাকেও বাদ দিয়ে কোনো বাজেট হয় না। কাকে কিভাবে মূল্যায়ন করেছেন, কাকে কিভাবে এখানে মানে বাজেটে প্রসারিত করেছেন, সেগুলি অনেক আলাপ আলোচনার বিষয়, যেটা আমাদের মাননীয় পার্লামেন্টারিয়ান যারা আছেন তারা করছেন। পাশাপাশি আমরা যারা পার্লামেন্টের বাইরে আছি, বিভিন্ন সেক্টরে কাজ করি, আমরাও এটা নিয়ে ভাবি এবং আমাদের কথাবার্তাগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে ওনাদের কাছে পৌঁছানোর একটা সবসময় ভূমিকা পালন করে আসছে। আপনাদেরকে ধন্যবাদ দিতেই হয়, কারণ সমস্ত দেশে এবং বিদেশে যারা আমাদের ভাষাভাষী আছেন তারা কিন্তু খবরগুলো বা অবহিত হয় সব কিছু আপনাদের মাধ্যমে। সেই জন্য যদি 2025-26 যে অর্থ বছরের যে বাজেটটা ছিল, ইমিডিয়েট পাস যে বাজেটটা, সেটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের আমলে দেখেছিলাম। তারপরে এটা 26-27 হলো। আপনি বলছিলেন যে খুব অল্প সময় পেয়েছে আসলে সরকার। এটা তো স্বাভাবিক, সবাই জানে যে 3 মাসের খুব বেশি দিন হয়নি। কিন্তু তারপরেও তাদের নির্বাচনে আসার আগে অনেক রকমের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, সেটা আমরা দেখেছি বিএনপি গভর্নমেন্টের দ্বারা যখন মানুষের সামনে তাদের বিভিন্ন দফা দিয়েছে, তার মধ্যে নিশ্চয়ই একটা হোমওয়ার্কিং ছিল। সেই হোমওয়ার্কিংয়ের রিফ্লেকশনটা নিশ্চয়ই বাজেটের মধ্যে আছে। আচ্ছা, আরেকটু পেছনে যদি আপনি তাকান, আপনি দেখবেন এই 3 মাস 3.5 মাসের আগে ইন্টেরিয়াম একটা গভর্নমেন্ট ছিল, ওনারা কাজ করেছে। ওনারা অর্থনীতি নিয়ে খুব একটা বেশি কাজ করার স্কোপও ছিল না, বা তেমন লক্ষ্য করার মতো কিছু আমরা দেখিনি। তারপরেও ওনারা
বিভিন্ন বিষয়ে কাজ করেছেন, যেমন সংস্কারের বিষয়ে কাজ করেছেন, যেমন আপনার বিচার বিভাগ নিয়ে কাজ করেছেন, তা গণতন্ত্রায়ন নিয়ে কাজ করেছেন। কাজ করার তার প্রতিফলন কি হবে না হবে ভবিষ্যতে নির্ধারণ করবে। বর্তমান সরকার যে অবস্থায় বাজেটটা পেশ করেছেন, আমি তার একটু প্রেক্ষাপট আপনাকে তুলে ধরলাম। বাজেট অনেকের দৃষ্টিতে বড়, অনেকের দৃষ্টিতে যথাযথ, অনেকের দৃষ্টিতে আবার 20 কোটি মানুষের বিশ্ব অর্থনীতির আলোকে অনেক ছোটই মনে হয়। তো যে যাই বিশ্লেষণ করুক না কেন, একটা জিনিস পরিষ্কার যে বাজেট দেওয়া হয়েছে সেই টাকা তো আমাদের হাতে নেই। টাকাটা এটা জনগণ থেকে রেভিনিউর মাধ্যমে পেতে হবে। তার একটা অংশ বিরাট বাজেটের, আরেকটা অংশ ব্যাংক থেকে বড় করার কথা বলা হয়েছে, আরেকটা অংশ আমরা লোনের উপর নির্ভরশীল। সব মিলিয়েই আপনি যে অঙ্কটা বললেন সেই অঙ্কটাই। এবং সেইখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে আপনার বাজেটে খুব বেশি, বাজেটটা চিরাচরিত প্রথার জিনিস। যেমন আমরা জীবন চলার জন্য কোনো দেশে এক বেলা খায়, কোনো দেশে 2 বেলা খায়, বাট খাওয়াটাই ঠিক আছে। এটা একটা প্রথাগত জিনিস, না খেলে তো আমরা বাঁচবো না। ঠিক তদ্রূপভাবে বাজেটটাও একটা প্রথাগত জিনিস। চমকপ্রদ দিকগুলো এখনও আলাপ আলোচনা করছেন পার্লামেন্টে। ওনারা আলাপ আলোচনা করে কিছু সংস্কার করবেন, কিছু নতুন দিক নির্দেশনা আসবে। এর ভিতরেই কিছু জিনিস লক্ষণীয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কৃষকের জন্য কৃষি কার্ড করেছেন। তিনি বাজেটের জন্য অপেক্ষা করেননি, কিন্তু তিনি নির্বাচনের পূর্বে যে অঙ্গীকার করেছিলেন, অঙ্গীকারগুলো নিয়েই কাজ করা আরম্ভ করেছেন। উনি যেই দিন দায়িত্ব নিয়েছেন সেই দিন থেকে তিনি পার্লামেন্টে বসে যে চেয়ারে বসেছেন সেই চেয়ারের তাপের কথা উল্লেখ করেছেন। সুতরাং ওনার যে আন্তরিকতা, ওনার যে উদ্যোগ, সেটা উনি কর্মকাণ্ডের মাধ্যমে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছেন এবং করেই যাচ্ছেন। আপনি যে খাতকে প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশের অর্থনীতি বিনির্মাণে আসলে ব্যবসা বাণিজ্য, এটা আসলে সবসময় সব দেশের জন্যই প্রয়োজনীয় এবং বিশ্ব নিয়ন্ত্রণ যারা করে থাকে, আমরা জানি যে ব্যবসায়ীদের একটা বড় রকমের নিয়ন্ত্রণ থাকে পুরো বিশ্ব ব্যবস্থাপনায়। আমরা যে জায়গাতে একটু যেতে চাই সেটা হচ্ছে যে আমাদের তো যে আয়ের উৎস, পুরো একটা বাজেট বাস্তবায়ন করতে চাইলে তো যত বেশি আমাদের আয় বাড়বে তত বেশি ডেফিসিট কমবে এবং আমরা বেশি অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হব। প্রশ্ন থেকে যায় যে আমাদের যে ফরেন ইনকাম, যেটা আমরা আমাদের এই যে পোশাক খাত থেকে আমরা আয় করে থাকি, সেই খাতটা তো সবাই চায় একটু বড় করতে। আমরা যদি সেই খাত বড় করার বিষয়ে ভাবি, সেক্ষেত্রে এই বাজেটের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে, আপনি একজন এই খাত সংশ্লিষ্ট মানুষ হিসেবে কি মনে করেন যে এই বাজেট আমাদের এই পোশাক শিল্পটাকে বড় করবার ক্ষেত্রে বা আয় বাড়ানোর ক্ষেত্রে বেশ খানিকটা উপদেয়? আমি গার্মেন্টস সেক্টরে যাওয়ার আগে আমি একটু এনবিআর নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ হলো আপনার রেভিনিউ আর্ন করার একটা বিরাট দিক। তারাই দায়িত্ব পালন করেন। আমরা গার্মেন্টসে যেসব কর্মকাণ্ডগুলো করি সেগুলি একরকম, আবার ওনাদের কর্মকাণ্ডগুলো একটু ভিন্নতর। ওনাদের তো মানুষ থেকে টাকা নিতে হয়, কোনো মানুষ স্বাচ্ছন্দ্যে টাকা দেয় না, দেওয়ার প্রবণতাও নাই। আর কেনই বা দেবেন? কারণ আমরা মনে করি যে ওই যে ব্রিটিশরা যেরকম জমিদারি প্রথার মাধ্যমে সাধারণ প্রজার থেকে খাজনা আদায় করতেন, যদি খাজনা দিতে না পারত তাদের ধান চালগুলো তুলে নিয়ে যেত। ওই সেন্টিমেন্ট, ওই রিয়েলাইজেশন বা অনুভূতিটা এখন তো স্বাধীন দেশে আশা করা ঠিক না, বা ওই কাজ করাও ঠিক না, ওই ধরনের চিন্তাভাবনা থাকাও ঠিক না। তাহলে কি করণীয় যেটা, সেটা সেই জায়গায় আমাদের যেতে হবে। আমাদের অনেকেই বলেন যে আমাদের বাজেটের বা রেভিনিউর জাল প্রসারিত করতে হবে। এই শব্দটা নিয়ে আমি বারবার আপত্তি করি। এখানে জাল দিয়ে মাছ ধরার কোনো বিষয় না। এখানে আমার দেশ, আমার স্বাধীনতা, আমার গণতন্ত্র, আমার অধিকার। আমি দেশটাকে কিভাবে সুন্দর করার জন্য
আমার গণতন্ত্র দরকার, সরকার দরকার, বাট দেশটা তো আমাদের, এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমরা এই আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতিতে আমাদেরকে যেতে হবে। বিরতি থেকে ফিরে এসে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি সেখানে আরো একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আমরা বাজেট ও তৈরি পোশাক খাত এ নিয়ে কথা বলছি। স্টুডিওতে আছেন সাবেক সভাপতি বিজিএমইএ এস এম ফজলুল হক। আমরা তার সঙ্গে আলোচনায় ছিলাম, সেই আলোচনাকে আর একটু টেনে নিয়ে যেতে চাই। স্যার, বিরতিতে যাওয়ার আগে আমরা বাজেটের একটু ডিটেইলিং করার চেষ্টা করছিলাম, যেহেতু তৈরি পোশাক খাত নিয়ে আমাদের আলোচনার একটা প্রাধান্য রয়েছে। আমরা একটু তৈরি পোশাক খাত নিয়ে কথা বলতে চাই যে বাজেটে বেশ কিছু জায়গাগুলোতে আমরা দেখেছি যে নগদ প্রণোদনা, সেটাতে আবার এআইটির একটা বিষয় ছিল, 10% কেটে রাখা হতো, সেটাকে কিন্তু কমিয়ে 5% আনা হয়েছে। আমরা আরও বেশ কিছু জায়গাতে বন্ডেড ওয়্যারহাউসের যে বা সুবিধাগুলো, সেই সুবিধাগুলোকে একটু সম্প্রসারণ করার চেষ্টা করা হচ্ছে। মোটা দাগে আমরা দেখার চেষ্টা করেছি যে এই খাতটাকে আরও একটু সমৃদ্ধ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যেই জায়গাগুলোতে অ্যাড্রেস করা দরকার তার একটা বড় অংশ অ্যাড্রেস করেছে। হয়তো আপনি হয়তো আরও বলতে পারবেন যে বেশ কিছু জায়গা হয়তো অ্যাড্রেস করা বাকিও রয়েছে। এই বাজেট এবং তার সাথে যদি তৈরি পোশাক খাত বা শিল্পটার কথা বলি, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি পোশাক শিল্পের সাথে, আমি যেহেতু ট্রেড বডিগুলো নিয়ে কাজ করেছি, আমাদের বর্তমান অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ সাহেবের নেতৃত্বে আমি একটু, আমাদের প্রধানমন্ত্রী আজকে যাচ্ছেন মালয়েশিয়া। জি। আমাদের প্রধান আয়ের খাত কিন্তু মৌলিকভাবে দুইটা, একটা হলো যে পোশাক শিল্প, আর একটা হলো যে মানব সম্পদ, যারা যাদেরকে বিদেশে পাঠাই। মালয়েশিয়া অতীতে আমাদের দেশ থেকে অনেক লোক গিয়েছে, মধ্যপ্রাচ্যে গিয়েছে, এবং মালয়েশিয়া নিয়ে আমি কিছু কাজ করেছি। আমি কাজ করতে গিয়ে দেখেছি যে মালয়েশিয়া একটা লোক আমাদের দেশ থেকে পাঠানোর জন্য প্লেন ফেয়ার সহ এবং এজেন্সির কিছু প্রফিট সহ 50,000 টাকা দিয়ে হয়ে যায়। সেই জায়গায় আমাদের দেশের গরিব দুঃখী মানুষগুলো, তাদের দিতে হয় কারো 7 লাখ টাকা, কারো 5 লাখ টাকা। এই বায়বীয় বিষয়টা নিয়েই আমি চিন্তা করলাম। আমাকে বলা হলো আমাদের তখন যে এটার উপর কিছু কাজ করার জন্য আমি কাজ করেছি। করে দেখলাম যে 50,000 টাকা দিয়ে একটা মানুষ যাওয়া যায়। আর আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে ডুইং বিজনেস, ওইখানে কিছু টাকা খরচ আছে, কিন্তু সেই টাকাটা আরও 1 লাখ টাকা যোগ করেন তার সাথে, তাহলে 1,50,000 টাকা দিয়ে আপনি মালয়েশিয়া যেতে পারবেন কাজ করার জন্য। এবং 1,50,000 টাকা, 1 লক্ষ টাকা আপনি 6 মাস কাজ করে যদি সরকারের এখানে দায়িত্বপ্রাপ্ত কোনো মানুষ দায় নেন, তাহলে ওই 1 লক্ষ টাকা 6 মাস কাজ করে মাসে মাসেও আপনি পরিশোধ করতে পারবেন। অনেক সুবিধা আছে। তাহলে আপনার যেতে লাগছে 50,000 টাকা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, আমি আশা করি তিনি যেই দিন বাংলাদেশে এসেছেন সেই দিনেই জাতিকে একটা অঙ্গীকার করেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা হলো যে মানুষের কল্যাণ। তিনি যা মনে করেছেন, আমার ধারণা আর কি, মানুষের কল্যাণ, অর্থনৈতিক প্রবৃত্তি, মানুষের সুখ শান্তি, ন্যায় বিচার, শিক্ষা, স্বাস্থ্য, এগুলি নিয়েই তো ওনার প্ল্যান। জি। তো যেহেতু মালয়েশিয়া যাচ্ছেন, তিনি আমাদের জন্য সুখবর বয়ে আনবেন। এবং আমি বিশ্বাস করি আমাদের দেশের মানুষ 5 লাখ 7 লাখ না, 50,000 আর 1 লাখ টাকা, 1,50,000 টাকার ভিতরেই মালয়েশিয়া যাবেন, এবং তারা তাদের উপার্জনের টাকা আমাদের দেশের কল্যাণের জন্য এবং আমাদের রেমিটেন্সকে সমৃদ্ধ করবে, অনেক সমৃদ্ধ করবে। আমরা গার্মেন্টস খাতের যে জায়গাটার কথা বলছিলাম যে আচ্ছা, এবারের বাজেট এবং গার্মেন্টস খাত, গার্মেন্টসের ব্যাপারে যেটা বলার, সেটা তো গার্মেন্টসের
একদম সূচনা লগ্ন থেকে আমি ছিলাম না, বাট আমি 82 থেকে কিন্তু আমি দেখেছি বাচ্চা জন্মগ্রহণ করেছেন, বাচ্চাকে লালন পালন করে বড় করা, এই যাত্রাপথে আমি ছিলাম সবসময়। সেইটা সেই দিনের গার্মেন্টস আর আজকের গার্মেন্টস এক না। কিন্তু সেই দিন আমরা আমি আমার নিজের ফ্যাক্টরিতে 3 দিন খেয়েছিও, ঘুমিয়েছিও, কাজও করেছি, 3 দিন পরে বেরিয়েছি। আজকাল যারা কাজ করছেন ওরা তো ওরকম কষ্ট, আমাদের সন্তানেরা বা আমাদের যারা ইয়াং অনুজ যারা আছেন তারা সেভাবে কষ্ট করলে তো ভালো। বাট আপনারা কষ্ট করেছেন বলেই ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আজকে এই পর্যায়ে আসছে। কিন্তু সব কিছুর একটা মানে থাকে, একটা ম্যাচিউরিটি থাকে। সেই ম্যাচিউরিটিটা আমার মনে হয় আমাদের চলে আসছে। আমাদের দেশে অনেক, আপনি শুনেছেন যে গ্রিন ফ্যাক্টরির কথা শুনেছেন, আমাদের পৃথিবীর গ্রিন ফ্যাক্টরি আমাদের সবচাইতে বেশি। কিন্তু আমাদের বাস্তব অবস্থাটা কি? যে গ্রিন ফ্যাক্টরিগুলো আছে, আমি অন্য কিছু বলবো না, এই গ্রিন ফ্যাক্টরিগুলোকে প্রপারলি সার্ভে করে তার মাসিক আয় কত, ব্যয় কত, এবং সেখানে কত প্রফিট করছে, রেভিনিউ সরকার কত পাচ্ছে, এবং সব কিছু মিলিয়েই অবস্থাটা কি, এটা একটা দেখা উচিত বলে আমি মনে করি। কারণ কল্পনার উপর অনেক দূর যাওয়া যায় না। আর পাশাপাশি এই শিল্পটা আমরা বলি 50 লক্ষ মানুষ এখানে কাজ করে, 50 লক্ষ না তো, এখানে অনেক অনেক বেশি মানুষ কাজ করে। কিভাবে? কেউ কার্টুন বানায়, কেউ অ্যাক্সেসরিজ প্রডিউস করে, মানে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিংকেজের মাধ্যমে এই সংখ্যাটা অনেক বেশি আছে। কিন্তু পাশাপাশি আপনার এই যে গ্রিন ফ্যাক্টরিগুলোর কথা বললেন, গ্রিন ফ্যাক্টরিগুলোকে তো বায়াররা এক্সট্রা কোনো টাকা দেয় না। আপনি যখন টাকার কথা বলছিলেন, আমাদের হাতে খুব একটা সময়ও নেই, যখন কোনো বিনিয়োগের কথা দরকার পড়ে তখন আর্থিক খাতগুলোরও কিন্তু এর সাথে সংশ্লিষ্টতা থাকে। তো আমাদের এই খাতের সাথে, মানে গার্মেন্টস শিল্পের সাথে আর্থিক খাতকে কিভাবে মেলাবেন? আচ্ছা, এখন বিষয়টা হলো সরকার এই বাজেটও অনেকগুলো প্রণোদনার কথা বলেছেন। আমার মনে হয় গার্মেন্টস এবং ব্যাংক দুইটা, কাস্টমস, পোর্ট, এগুলি কোনোটাকে বাদ দিয়ে আপনি বায়ার, কোনোটাকে বাদ দিয়ে প্যাকেজ হয় না। যারা একটা সফল গার্মেন্টস উদ্যোক্তা তারা কিন্তু মানে সব কিছুই করতে পারেন। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই আপনাকে, যে গত 16-17 বছর ধরে যেই সরকার ছিল, সেই সরকার প্রতিহিংসার কারণে অনেক গার্মেন্টস ফ্যাক্টরির মালিককে, অনেক গার্মেন্টসকে রাজনৈতিক কারণে তাদেরকে এমনভাবে বিহেভ করেছে, ব্যাংক দিয়ে, পোর্ট দিয়ে, আবার অন্য অন্য ইনকাম ট্যাক্স দিয়ে, এনবিআর দিয়ে তাদেরকে ক্লোজ করে দিয়েছে। আমরা সবসময় বলেছি, এখনও বলছি, সেই সব বন্ধ ফ্যাক্টরিগুলোর জন্য সরকার উদ্যোগী হয়েছেন। সরকার যাতে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখেন। আর পাশাপাশি এই কথাটা বলতে চাই যে পোর্ট একটা ভাইটাল অর্গান অফ দ্য টোটাল প্যাকেজ। পোর্টের অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, অনেকগুলো সংগঠন আছে। আপনি দেখবেন কিছুদিন আগে এই কথাটা আমি আগেও আপনাদের মিডিয়াতে বলেছি যে যেই সব কন্টেইনারগুলো যেই জায়গায় রাখা হয় তাদেরকে বিগডা বলে। বিগডা একটা অ্যাসোসিয়েশন আছে। এই অ্যাসোসিয়েশন 20-24টা মালিক সেখানে আছে। এরা কিছুদিন আগে 8.5% বাড়িয়ে দিয়েছে তাদের খরচ। 8.5% ইজ এ হেল অফ মানি। এই টাকা গার্মেন্টসের মালিকরা অ্যাফোর্ড করে কিনা, তাদেরকে কন্ট্রোল করার জন্য আবার বা আইন কানুন মতো চলার জন্য কাস্টমস, এনবিআর আছে, আবার পোর্টও আছে। মানে সামগ্রিকভাবে আসলে পলিসি মেকিং এ সরকারকে এগিয়ে আসতে হবে খুব মানে দৃঢ়ভাবে, না হলে কিন্তু সেক্টরটাকে বাঁচানো যাবে না। অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে এই দুইটা অর্গান থাকলেও এই জায়গায় কেন কবি নীরব? আমরা চাই না যে দেশের প্রয়োজনে এ ধরনের নীরবতা, আমরা চাই যে সবাই অ্যাক্টিভ থাকবে এবং সবাই মিলে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ অনেক। দর্শক, আলাপচারিতায় আমরা আসলে আজকের যে আলোচনা করছিলাম সেখানে দিন শেষে একটাই কথা, সেটা হচ্ছে বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে হলে যে যে জায়গা থেকে উদ্যোগ নিতে হবে সেই উদ্যোগগুলো আমরা নিব।
আশা করছি আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।